রাধে রাধে বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর ঈশ্বর কৃপায় আমরাও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আগের ভিডিও যারা যারা দেখোনি তাড়াতাড়ি ঝটপট গিয়ে দেখে এসো। আগের ভিডিওতে কিন্তু ভাই স্কুলে চলে গেছে, ভাইকে দিয়ে এসেছি, আর আজকে হচ্ছে আমাদের যাওয়ার পালা। তো আমরাও এই যে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ যে আমি রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে কিন্তু ছাদে এসেছি। ছাদে এসে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এখনও কিন্তু প্যান্ডেল খোলা হয়নি, মানে বাঁশগুলো রয়েছে আর কি। তো আমাদের তো আজকে চলেই যেতে হবে, তো এই যে চলে যাচ্ছি। আর এইদিকে দেখো এই যে কতগুলো ব্যাগ হয়েছে, এই একটা বড় ট্রলি হয়েছে, ওটা কিন্তু ভীষণ ভারী। আর এইখানে একটা ব্যাগ রয়েছে, এটা খাবারের ব্যাগ, আরও আছে যা যা ব্যাগপত্র। তো সেইগুলোই বাবা এখন সেই ব্যাগগুলো কিন্তু ভালো করে সেট করে বেঁধে দিচ্ছে, ঠিক আছে, যাতে কোনো অসুবিধা না হয়। আর তারপরে হচ্ছে বাবাও রেডি হয়ে গেছে, মাও রেডি হচ্ছে। আর বাবা মা বললো যে এবার কিন্তু আমাদেরকে ছাড়তে বাবা মাও যাবে, ঠিক আছে। আর দাদু যেহেতু বাড়িতে একা একা থাকে, দাদুরও কোথাও যাওয়া হয় না, তো বাবা বললো যে দাদুকে যেতে আর কি আমাদের ছাড়তে, তো দাদুও যাবে। তো এখন গাড়ি আসার অপেক্ষায় রয়েছে। বাবা এখানে দেখতেই পাচ্ছ যে ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে। 3টে 5টা 6টা আমার নাড্ডু। বিশ্বজিৎকে বলা হয়েছে যে দাদুর বাড়ি হয়ে দাদুকে নিয়ে একবারে আসতে। ধরো দেখো তোমার ফোন থেকে দেখো। ছাগল এটা ভীষণ ভারী। আরে বড় গাড়িতে জায়গা নেই, আমি দেখেছি কেন। আস্তে বিশ্বজিৎ মিসকি মিসকি হাসে। ভীষণ ভারী এটা আবার। মাঝের গ্রামে একটু জেট সব তুলে নিয়ে যাচ্ছে। বাবা তো যেতে যেতে পারে না বাড়ির মধ্যে। গাড়িতে উঠে গেছি, গাড়িটা এখন আমাদের ছেড়ে দিল, তো সবাইকে টাটা করে দিলাম। ঠিক আছে, আসছি। হ্যাঁ হ্যাঁ আর পিছনে দাদু বলেছি। আরে বাবা তুমি তো খাওনি, আগে আসে ঠিক আছে। ঝোল ভাত খেয়ে আইছি। রুটি নিয়ে এসে রুটিগুলো খাওয়াবেন। ট্রেন বলো, বাস বলো, আর গাড়ি বলো, জানলার পাশের সিটে কিন্তু বসতে আমার বেশ ভালো লাগে, কারণ জানলা দিয়ে যে বাইরের প্রাকৃতিক দৃশ্যগুলো সেগুলো আমি অনুভব করতে ভীষণ ভালোবাসি। বাইরের দৃশ্য দেখতে দেখতে চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। 2018 সালে যেদিন আমার বর কাজে জয়েন করবে, সেই দিনকেই কিন্তু আমার সাথে আমার মা আমার ভাই গেছিলো আমার বরকে ছাড়তে। তখন কিন্তু আমার বিয়ে হয়নি। এই দিন যাওয়ার সময় মা তার জামাইকে বলছিল যে আমি জীবনে প্রথমবার হাওড়া স্টেশনে গেছি, হাওড়া স্টেশন দেখেছি, যেদিনকে তুমি কাজে জয়েন করছিলে, তো সেই দিনই তোমাকে ছাড়তে প্রথমবার হাওড়া স্টেশনে গেছি, আর এই দ্বিতীয়বার যাচ্ছি তোমাদেরকে একসাথে ছাড়তে হাওড়া স্টেশনে। তো মা ভীষণই খুশি। দেখতেই পারলে যে আমরা একটু চা খেয়ে নিলাম, আর তারপরে কিন্তু এই যে এয়ারপোর্টের পাশে যে রাস্তাটা আছে, তো সেখানে এসে দাঁড়িয়েছি, কারণ আমাদের হাতে এখন অনেকটা সময় আছে তার জন্য। তো প্রথমে তো আমি গাড়ি থেকেই ভিডিওটা করছিলাম, তারপরে কিন্তু এই যে রাস্তার পাশে যে পাতগুলো রাখা ছিল, সেই পাতগুলোর ওপরে কিন্তু উঠে গিয়ে আমি এই যে প্লেনগুলো দেখতে শুরু করে দিয়েছি, কারণ আমার কিন্তু প্লেন দেখতে ভীষণ ভালো লাগে। যখন আমি ঘরে থাকি তখন কিন্তু প্লেনের আওয়াজ পেলেই আমি কিন্তু বাইরে কোন দিক দিয়ে প্লেন যাচ্ছে সেটা কিন্তু দেখতে লাগি, ঠিক
ঠিক আছে, বাইরে বেরিয়ে আমার ভীষণ ভালো লাগে প্লেন দেখতে। আর এই যে চোখের সামনে যে দেখছি আর ভীষণ ভালো লাগে। আর মা বাবা দাদু সবাইকে ডাকছিলাম, তো মা বাবা দাদুও কিন্তু দেখছিল, ভীষণ খুশি হয়েছিল তারা। আর মা বাবা দাদু তো কোনোদিনও এয়ারপোর্টে যায়নি, কিন্তু আমার ভাই আর দাদা গেছিলো এয়ারপোর্টে, কারণ আমার হাজব্যান্ডকে আনতে আর কি। আর এত কাছে থেকে প্লেন দেখে কিন্তু আমি, মা বাবা দাদু সবাই কিন্তু ভীষণ খুশি। আর তোমাদের দাদা ভাই তো গাড়ির মধ্যেই বসে আছে, কারণ তোমাদের দাদা ভাই অনেকবারই প্লেনে উঠেছে, ঠিক আছে। আর হ্যাঁ, আরেকটা কথা, আমিও কিন্তু প্লেনে উঠেছি তোমাদের দাদা ভাইয়ের জন্যই। সেটা হচ্ছে 2 বছর আগের দীপাবলির দিন আর কি। সেদিনকে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি কিন্তু প্লেনে করেই এই কলকাতা এয়ারপোর্টে এসেছিলাম। সেটার ব্লগ ভিডিও আমি করিনি, কিন্তু শর্ট 2-1টা করেছিলাম শর্ট ভিডিও। এবার যদি আমাকে জিজ্ঞাসা করো যে প্রথমবার প্লেনে ওঠার এক্সপিরিয়েন্স কেমন ছিল, আমি কিন্তু জানলার পাশেই কিন্তু বসেছিলাম প্লেনে সেদিনও। কিন্তু কি হয়েছে বলো তো, মানে প্রথমবার তো, এবার প্রথমবার উঠেছি ঠিকই, আমার খুব এক্সাইটেড লাগছিল, কিন্তু প্লেনটা ছাড়ার মানে কিছুক্ষণ পর যখন স্পিডটা দেয় না, তখন বেশি ভয় লাগে আর বেশি ঘাবড়ে গেছিলাম। তার জন্য আর কি বাইরের দৃশ্য কি দেখবো, আর আমার একটুখানি নিঃশ্বাসেরও প্রবলেম হচ্ছিল, তার জন্য আর কি। এয়ার ইন্ডিয়া। যেটা বলছিলাম যে প্রথমবার কিন্তু প্লেনে উঠে ওপর থেকে যে নিচের দৃশ্যগুলো দেখছিলাম, তো বেশি দেখিনি, অল্পই 1-2বার হয়তো দেখেছি, কারণ আমার ভীষণ মাথা ঘুরছিল, নিঃশ্বাসেরও প্রবলেম হচ্ছিল। মেলাতে যে নাগরদোলাগুলো হয়, নাগরদোলায় কিন্তু জীবনে আমি একবারই উঠেছি, আর তারপরে আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম, তার জন্য কিন্তু আর নাগরদোলায় উঠিনি। কিন্তু আমার ইচ্ছা আছে যে আবারও প্লেনে ওঠার, তো তোমাদের দাদাভাইকে বলেছি, দেখা যাক কবে কি সম্ভব হয়। আর যদি সম্ভব হয় তাহলে কিন্তু আমি ওপর থেকে যে নিচের দৃশ্যগুলো সেইগুলো আমি উপলব্ধি করতে চাই, দেখা যাক কি হয়। তো যাই হোক, এই যে দেখো আমরা কিন্তু হাওড়া স্টেশনে চলে এসেছি, আর গাড়িটাও পার্কিংয়ে দেওয়া হয়ে গেছে, আর আমরা কিন্তু 6টা নাগাদই পৌঁছে গেছি, ঠিক আছে। আমাদের ট্রেনের টাইমটা 8:20 কি 30 এরকম ছিল হয়তো। তো আমাদের যেহেতু গাড়িটা পার্কিং করানো হয়ে গেছে, আর 6টা নাগাদই করানো হয়েছে, আর পার্কিং করার কিন্তু 2 ঘন্টাই ভ্যালিডিটি থাকে যে চার্জটা নেয়, আর 2 ঘন্টার ওপরে গেলে কিন্তু সেই 2 ঘন্টারই চার্জটা নেবে, ঠিক আছে। যেহেতু 8:20-30 এরকম ট্রেন, তো তোমাদের দাদাভাই আমার মা বাবাকে সবাইকে বলছিল যে আপনারা চলে যান, নাহলে আবার এক্সট্রা চার্জ দিতে হবে। তো বাবা দাদু বলছিল কি যে না, তোমাদেরকে ট্রেনে উঠিয়ে দিয়েই কিন্তু তারপরে আমরা যাব, তার আগে কিন্তু যাব না, যেহেতু আমরা এত দূর এসেছি, তো তোমাদেরকে ট্রেনে তুলে তারপর যাব, সে এক্সট্রা চার্জ লাগুক, কোনো অসুবিধা নেই। তো এই দেখো আমাদের ট্রেনটা কিন্তু চলে এসেছে, আর মা কিন্তু টিফিনে রুটি, আলু ভাজা, ডিম সিদ্ধ নিয়ে এসেছিল, সেটাও খেয়ে নিয়েছি আমরা। আর ট্রেনে যেখানে আমাদের সিট নাম্বার ছিল সেখানে কিন্তু মা বাবা দাদু সবাই সেই কামরাতে উঠেছিল, উঠে ব্যাগপত্র রেখে তারপরে এই দেখো মা বাবা দাদু সবাই চলে যাচ্ছে। আর এই টাইমটা না আমার একটু হলেও কষ্ট হচ্ছিল। যখন বাড়ির থেকে আসি তখন কিন্তু নর্মালি আমার কোনো কষ্ট হয় না, কারণ আমি আমার স্বামীর সাথে যাচ্ছি, স্বামীর সাথে থাকবো, এটার জন্য অনেক জীবনে লড়াই করেছি স্বামীর সাথে থাকার জন্য। তো এইবার হচ্ছে মা বাবা দাদু যেহেতু ছাড়তে এসেছিলো, ওরা চলে যাচ্ছিলো, তো সেই কারণটাতেই একটুখানি মন খারাপ হয়েছিল। যাই হোক, তারপরে তো ট্রেনে উঠে পড়েছিলাম, আর আমাদের যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছিলো তার জন্য কিন্তু শুয়েও পড়েছিলাম, তোমরা দেখলেই। আর রাতের বেলা ঘুমিয়ে এই যে এখন সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি, আর আমি কিন্তু ফ্রেশও হয়ে গেছি। আর এখানে কিন্তু তখনও সবাই কিন্তু মোটামুটি ঘুমাচ্ছিল, তার জন্য আমাকেও শুতে হলো, যেহেতু ওপরে যে বেডটা আছে সেটা তো তোলাই রয়েছে, আমি কি করে বসবো, মানে ঘাড় নিচু হয়ে যাবে, তার জন্য। আর আমাদের যেহেতু দুটো নিচেই সিট পড়েছে। আর আমার লাড্ডু গোপালের জন্য বাবা কিন্তু কালকে সরভাজা দিয়েছিল, তো সরভাজা রাতে লাড্ডু গোপালকে খাইয়ে দিয়েছিলাম আর সকালবেলা দিয়েছিলাম, তো সেই সরভাজাটাই কিন্তু প্রসাদ হিসাবে তোমাদের দাদাভাইয়ের আমি খেয়ে নিলাম। আর তারপরেই কিন্তু এই যে দেখো মুগ ডাল এইগুলো সব বাবা কালকে কিনে দিয়েছিল, তো সেগুলোই এখন বসে বসে খাবো, কারণ এই ট্রেনে কিন্তু খাবারের তেমন কোনো ব্যবস্থা নেই। কি নিয়ে এসছো? না, এটা তুলে দিলে ভালোভাবে খেতে পারতাম। কেচাপ দিইনি সাথে।
একটা স্টেশনে কিন্তু অনেকক্ষণ ট্রেনটা দাঁড়ানোর পরে তোমাদের দাদাভাই সেখানে নেমেছিল, নেমে ডিম টোস্টটা নিয়ে এসছে, দেখতেই পারলে। আর সকাল 10টা-11টা বেজে গেছিলো তখন, তো সেই ডিম টোস্টটা খেয়েছি। আর খাওয়ার পরে তারপরে বাবা যে শশা দিয়েছিল সেই শশা দুটো আমরা দুটো খেয়েছি। আর ট্রেনটা কিন্তু ভীষণই লেট চলছিল, দুপুর 2টো মতো বেজে গেছিলো আর খুবও খিদে পেয়েছিল। তো ট্রেনের মধ্যে যে আন্ডা বিরিয়ানিগুলো বিক্রি করতে এসেছিলো, তো সেখান থেকে কিন্তু তোমাদের দাদাভাই এক প্যাকেটই নিয়েছে আন্ডা বিরিয়ানি। কারণ এই আন্ডা বিরিয়ানি কিন্তু মানে দাম প্রচণ্ড বেশি নেয়, আর শুধু একটা আন্ডা দেবে আর চালের সাথে ঝোল মিশিয়ে দেবে আর কি, এরকম একটা বিষয়। তো খিদের জ্বালায় কী আর করা যাবে, খিদের জ্বালায় সব কিছুই অমৃত লাগে। তো সেটাই কিন্তু আমরা দুজন হাফ হাফ করে খেয়েছিলাম। আর তারপরে কিন্তু ওপরে যারা সিট ছিল না, তারা কিন্তু তখনও পর্যন্ত ঘুমাচ্ছিল, তার জন্য তোমাদের দাদাভাইয়ের কোলের মধ্যে মাথা দিয়ে আমাকে শুতে হলো। ওপরে দেখতে পাচ্ছ সিটটা এখনও মানে নামায়নি আর কি, তারা এখনও শুয়ে আছে আর কি, সবাই কত ঘুমায় আমি তাই দেখছিলাম আর কি। ট্রেনটা নামানোর কথা ছিল কিন্তু 2-2:30 সময়, আর নামিয়েছে হচ্ছে বিকাল 5টার সময়, বুঝতেই পারছো। আর এই দেখো আমরা এখন টোটোতে উঠে পড়েছি। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।